ওয়েলকাম টু ভূগোল পরিচয়। আজকের ক্লাস হবে ভারতের ভূপ্রকৃতির ক্লাস 2 উত্তরের সমভূমি অঞ্চল। আগের দিন আমরা উত্তরের পার্বত্য অঞ্চল পড়েছি, আজকে উত্তরের সমভূমি অঞ্চল। এই অংশটা ছিল উত্তরের পার্বত্য অঞ্চল, এরপরে ঠিক উত্তরের সমভূমি অঞ্চল। এই যে এই পোর্শনটা সমভূমি অঞ্চল। উত্তরের সমভূমি অঞ্চল আগে পার্বত্য অংশে, উত্তরের পার্বত্য অংশের সব থেকে নিচে হিমালয়ের পাদদেশে শিবালিক অবস্থিত ছিল। সেই শিবালিকের ঠিক নিচেই উত্তরের সমভূমি অঞ্চল অবস্থিত। শিবালিক থেকে একেবারে দাক্ষিণাত্য মালভূমি পর্যন্ত বিস্তৃত আমাদের উত্তরের সমভূমি অঞ্চল। এই উত্তরের সমভূমি অঞ্চল পশ্চিমে পাঞ্জাব থেকে পূর্বে আসাম পর্যন্ত প্রায় 2400 কিমি দীর্ঘ এবং এর চওড়া হচ্ছে গড়ে 240 থেকে 320 কিমি চওড়া। এবার এই উত্তরের সমভূমি তো সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদী এবং তার উপনদী, শাখা নদীর পলি সঞ্চয়ের ফলে সমভূমি গঠিত হয়েছে। তাই এই পলি সঞ্চয় করে গঠিত হওয়ার ফলে এই সমভূমিতে শুধুমাত্র পলি থাকায় এর একটা গভীরতা পাওয়া যায়। তাই এই পলির গভীরতা হচ্ছে গড়ে 2000 থেকে 3000 মিটার। আর এই পুরো সমভূমিটার ক্ষেত্রফল হচ্ছে 5,80,000 বর্গ কিলোমিটার। স্থান জুড়ে এই সমভূমি আমাদের ভারতে অবস্থিত বৃহত্তম সমভূমি। উত্তরের সমভূমি ভারতের বৃহত্তম সমভূমি, পলিগঠিত সমভূমি। এই সমভূমির এই যে পলিস্তর বললাম, পলিস্তর রয়েছে, পলির গভীরতা 2000 থেকে 3000 মিটার এবং এই সমভূমির উচ্চতা রয়েছে 200 থেকে 300 মিটার, যা সমুদ্র পৃষ্ঠ থেকে সমভূমির গড় উচ্চতা 200 থেকে 300 মিটার। বললাম যে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র তার নদী, উপনদী, শাখা নদী মিলিয়ে পলি সঞ্চয় করে এই আমাদের উত্তরের সমভূমি গড়ে উঠেছে। এইবার আসবো এই উত্তরের সমভূমি কোন কোন রাজ্যের মধ্যে বিস্তার লাভ করেছে। পাঞ্জাব, প্রথমে আছে পাঞ্জাব, হরিয়ানা, তারপর উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম। এই কয়েকটি রাজ্যের মধ্যে উত্তরের সমভূমি বিস্তার লাভ করেছে। এই যে হিমালয়ের পাদদেশে শিবালিক এবং এই উত্তরের সমভূমির মাঝে রয়েছে হিমালয়ান ফ্রন্টাল ফল্ট। হিমালয়ান ফ্রন্টাল ফল্ট দ্বারা শিবালিক এবং উত্তরের সমভূমি বিচ্ছিন্ন হয়েছে। উৎপত্তি, এই উত্তরের সমভূমি উৎপত্তি কিভাবে হয়েছে এই ছবিটা দেখো। এইভাবে পলি বা পাললিক শিলা ভাঁজ খেয়ে কিছুটা উঁচু আবার নিচু হয়ে ক্রমশ বসে গেছে। এই উঁচু স্থানকে ঊর্ধ্বভঙ্গ আর নিচু স্থানকে অধোভঙ্গ বলা হয়। কি কারণে? ভূতাত্ত্বিক যুগে প্রবল চাপের প্রভাবে মধ্যখানের পাললিক শিলা বা পলি ভাঁজ খেয়ে উপরে উঠে ভঙ্গিল পর্বত সৃষ্টি করেছিল। এই যে এখানে হিমালয়, ভারতের উত্তরে হিমালয় পর্বত সৃষ্টি করেছিল, উঁচু হয়ে পর্বত সৃষ্টি করেছিল, তার ঠিক নিচে বসে গিয়েছিল, প্রবল চাপের কারণে বসে গিয়েছিল। তাই উঁচু যেমন জায়গা, উঁচু অংশকে ঊর্ধ্বভঙ্গ, আর তার কারণ নিচে ঠিক তার পাশে যেমন বসে যায় প্রবল চাপে, তাকে অধোভঙ্গ বলা হয়। কি কারণে? না দুদিক দিয়ে যখন ভূতাত্ত্বিক চাপের কারণে পলিস্তর ভাঁজ খেয়ে উপরে ওঠে, তখন এই উঁচু স্থানকে ঊর্ধ্বভঙ্গ আর নিচু স্থানকে অধোভঙ্গ বলা হয়। ঠিক হিমালয় উৎপত্তির সময় ভারত ইউরেশিয়ান পাত আর ভারতীয় পাত যখন পরস্পর কাছাকাছি আসে, তখন হিমালয় ভাঁজ খেয়ে হিমালয় সৃষ্টি হয়েছিল উঁচু, ঊর্ধ্বভঙ্গ। তার ঠিক পাশেই অবনমিত স্থান হচ্ছে আমাদের উত্তরের সমভূমি, নিচু অংশ। সেই নিচু অংশে পরবর্তীকালে হিমালয় থেকে বয়ে আসা নদী সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদী, তার উপনদী, শাখা নদী পলি সঞ্চয় করে এই নিচু অংশে পলি সঞ্চয় করে ক্রমশ ভরাট করতে থাকে এবং পরে সেটাই উত্তরের সমভূমি হিসেবে গড়ে উঠেছে। শ্রেণী বিভাগ, উত্তরের সমভূমি শ্রেণী বিভাগ। এই সমভূমিকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে জিওমরফোলজিক্যাল ডিভিশন বা ভূমিরূপগত শ্রেণী বিভাগ, আর অপরটি হচ্ছে রিজিওনাল ডিভিশন বা অঞ্চলগত শ্রেণী বিভাগ। এবার জিওমরফোলজিক্যাল ডিভিশনকে আমরা আবার 4 ভাগে ভাগ করি। এক হচ্ছে ভাবর, 2 হচ্ছে তরাই, 3 নম্বর হচ্ছে ভাঙ্গর, আর 4 হচ্ছে খাদার। আর রিজিওনাল ডিভিশন বা অঞ্চলগত শ্রেণী বিভাগকে আমরা আবার 3 ভাগে ভাগ করে থাকি। আচ্ছা, পাঞ্জাব বা সিন্ধু সমভূমি, গাঙ্গেয় সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি। এবার আমরা প্রথমে জিওমরফোলজিক্যাল ডিভিশন ভাবর, তরাই, ভাঙ্গার, খাদার সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসবো আমরা ভাবর সম্পর্কে। ভাবর পর্বতের পাদদেশে নদী, নুড়ি, বালি, পলি সঞ্চয় করে যে সমভূমি গড়ে তাকে ভাবর বলে। এই ভাবর সমভূমি সিন্ধু থেকে তিস্তা নদী পর্যন্ত বিস্তৃত। আর এই ভাবরের চওড়া হচ্ছে 8 থেকে 16 কিমি চওড়া। ভাবর ধরো এই তো
পর্বতের পাদদেশে নদী বয়ে আনার ফলে, নদী যখন এখান থেকে আসে, পর্বত থেকে যখন নদী বয়ে আসে, প্রচুর পরিমাণে পলি বালি নুড়ি থাকে। ঠিক এই গতিপথ পরিবর্তনের সময় পলি বালি নুড়ি পর্বতের পাদদেশে সঞ্চিত করার ফলে এই পর্বতের পাদদেশের যে সমভূমি তা আমাদের ভাবর সমভূমি নামে পরিচিত। এই ভাবর সমভূমিতে যেহেতু পর্বতের উপর থেকে নদী পলি বালি বয়ে আনে, তাই এখানে পলি বালির যুক্ত যে সমভূমি, এখানে সছিদ্রতাটা বেশি, অর্থাৎ পলি বালির কাঁকর পাথরময় হওয়ায় এখানে ভূমির সছিদ্রতা বেশি থাকে। ফলে কি হয়, নদী পর্বতের পাদদেশে এই ভাবর স্থানে এসে নদী অন্তর্ধান হয়ে যায়, অর্থাৎ নিচ দিয়ে প্রবাহিত হয়। সছিদ্রতা বেশি থাকায় নিচ দিয়ে প্রবাহিত হয়। ফলে এখানে খুব বড় বড় গাছ জন্মায় এবং গাছগুলোর শিকড় মাটির অনেক নিচ পর্যন্ত যায়, কারণ নদীর জল তো এখানে অন্তর্ধান হয়ে যায়, অর্থাৎ নিচ দিয়ে প্রবাহিত হয়। আর সেই জল পাওয়ার জন্য গাছের শিকড় খুব গভীরে প্রবেশ করে। এই ভাবর সমভূমিতে যেহেতু এখানে প্রস্তরময় পাথর, তাই এখানে চাষবাস কৃষিকাজ খুব একটা উপযুক্ত নয়। এখানে পশুপালনটা খুব ভালো হয়। আর এখানে খুব বড় বড় গাছ এখানে দেখা যায়, এখানে প্রধানত খুব বড় বড় গাছ দেখা যায় যাদের শিকড় মাটির খুব গভীরে যায়। আর এই যে বললাম, এই নদীগুলো এই ভাবরের কাছে এসে অন্তর্নিহিত হয়, এদেরকে আমরা ফল্গু নদী হিসেবে পরিচিত বা ফল্গু নদী আমরা বলে থাকি। তারপরে আমরা আসবো তরাই। ভাবরের দক্ষিণে অবস্থিত আর্দ্র জলবায়ু অঞ্চলকে তরাই বলে। আগে আমরা ভাবর পড়েছি, ভাবরের দক্ষিণে অর্থাৎ ভাবরের ঠিক নিচে অবস্থিত আর্দ্র জলবায়ু অঞ্চলকে তরাই বলে। এটা তিস্তার পশ্চিম থেকে দার্জিলিং এর শিলিগুড়ি, জলপাইগুড়ির নকশাইবাড়ি, তারপরে খড়িবাড়ি এবং ব্রহ্মপুত্র উপত্যকা হলো তরাই অঞ্চলের অন্তর্গত। ভাবর অঞ্চলে যেসব নদীগুলো অন্তর্নিহিত হয়েছিল, তরাই অঞ্চলে এসে ওইসব নদীগুলির বহিঃপ্রকাশ ঘটেছে। ফলে কি হলো, তরাই অঞ্চলে যেহেতু নদীগুলোর বহিঃপ্রকাশ ঘটেছে, নদী ওপর দিয়ে বইতে শুরু করেছে, তখন ওই নদীর আশেপাশে এলাকা খুব ভেজা স্যাঁতসেঁতে। তাই ভেজা স্যাঁতসেঁতার কারণে ওখানে প্রচুর পরিমাণে উদ্ভিদ জন্মায়, প্রচুর পরিমাণে গাছ জন্মায় এবং পরবর্তীকালে মানুষ গাছগুলো কেটে পরিষ্কার করে চাষের জন্য উপযুক্ত জমি তৈরি করে। চাষবাস মোটামুটি তরাই অঞ্চলে ভালো হয়। তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে। যেহেতু ভাবরে নদীগুলো অন্তর্নিহিত হয়, ফল্গু নদী বলা হয়, তরাইয়ে এসে নদীগুলো আবার বহিঃপ্রকাশ ঘটে। ফলে কি হয়, ওখানে ভেজা স্যাঁতসেঁতে সবসময় দেখা যায়, তাই তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে। ভাবরের দক্ষিণ অবস্থিত আর্দ্র জলবায়ু অঞ্চলকে আমরা তরাই বলে থাকি। এখানে কৃষিকাজ মোটামুটি ভালো। এরপর আসবো আমরা ভাঙ্গরের কাছে। ভাঙ্গর প্রাচীন পলিগঠিত সমভূমি অঞ্চলকে বলা হয় ভাঙ্গর। এই মাটিতে হিউমাসের পরিমাণ বেশি থাকায় এই মাটি কালো রঙের হয়। যেহেতু হিউমাসের পরিমাণ বেশি, তাই এই মাটি কালো রঙের এবং এই মাটি খুব একটা উর্বর নয়, তাই চাষবাস এখানে ভালো হয় না। এই মাটিতে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ ছোট ছোট ঢেলা দেখতে পাওয়া যায়, এগুলোকে বলা হয় কঙ্কর। কঙ্কর কিন্তু খুব শর্ট কোশ্চেন এমসিকিউতে আসে। কঙ্কর কি? কঙ্কর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ ছোট ছোট ঢেলা দেখতে পাওয়া যায়, এগুলিকে কঙ্কর বলা হয়। কোথায়? ভাঙ্গর সমভূমিতে। এবার এই ভাঙ্গর সমভূমি কোথায় অবস্থিত? সিন্ধু ও উচ্চবঙ্গের সমভূমিতে ভাঙ্গর অঞ্চল দেখা যায়। সিন্ধু সমভূমি ও উচ্চবঙ্গের সমভূমিতে ভাঙ্গর সমভূমি দেখা যায়। ভাঙ্গর তাহলে কি হলো? প্রাচীন পলিগঠিত সমভূমি অঞ্চলকে ভাঙ্গর বলা হয়। প্রাচীন পলিগঠিত অর্থাৎ বলতে নদী যে প্রবাহিত হচ্ছে, প্রবাহকালে নদীর প্রাচীন পলিগঠিত সমভূমি, তাই প্রাচীন পলিগঠিত সমভূমি হচ্ছে ভাঙ্গর। এরপর আমরা আসবো খাদার। খাদার হচ্ছে নদীর তীরবর্তী নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার। নদীর তীরবর্তী নবীন পলিগঠিত অঞ্চল হলো খাদার। ঠিক অপরটা, যেমন প্রাচীন পলিগঠিত ছিল ভাঙ্গা, ঠিক নবীন পলিগঠিত হচ্ছে খাদার। এটা কোথায় অবস্থিত? নিম্নগঙ্গা ও ব্রহ্মপুত্রের সমভূমিতে এই খাদার সমভূমি দেখা যায়। খাদার সমভূমি ঠিক কিভাবে সৃষ্টি হয়? নদীর নিম্ন প্রবাহে নদীর গতিবেগ কমে যায় এবং পলি বালি কাঁকরের পরিমাণ বাড়বে এবং নদীর গভীরতাও কম থাকে। ঠিক ওই সময় বর্ষাকালে যখন নদীর জল বৃদ্ধি পায়, তখন নদীর আশেপাশে উপকূল এলাকা, তীরবর্তী এলাকায় বন্যা সৃষ্টি হয়। বন্যা সৃষ্টি হলে কি হয়? প্রত্যেক বছর বন্যার ফলে ওই নদীর তীরবর্তী অঞ্চলে নতুন পলির সঞ্চয় হয়, তখন নতুন পলি গঠিত অঞ্চলকে খাদার বলা হয়। এইটা যদি নদী ধরি, নিম্ন প্রবাহে নদীর পলি বালি কাঁকর
প্রচুর পরিমাণে থাকে, গভীরতা কম। তখন প্রত্যেক বছর বর্ষাকালে নদীতে জল বাড়লে কি হয়, নদীর এই তীরবর্তী অঞ্চলগুলো বন্যাতে প্লাবিত হয়। বন্যাতে প্লাবিত হওয়ায় এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে পলি সঞ্চয় ঘটে। নবীন পলি সঞ্চয়ের ফলে এই অঞ্চলটাকে বলা হয় খাদার। নদীর তীরবর্তী নবীন পলিগঠিত অঞ্চল হচ্ছে খাদার, আর পূর্বে প্রাচীন পলিগঠিত অঞ্চল হচ্ছে ভাঙ্গার। এগুলো হচ্ছে ভাঙ্গার। পূর্বে নদীর যখন গতিপথ বা চওড়া বেশি ছিল, তখন এই ভাঙ্গারগুলো তৈরি হয়েছিল। পরবর্তীকালে নিম্ন গতিতে নদী ক্রমশ পরিমাণ বৃদ্ধি পায়, দুধার পলি জমিয়ে জমিয়ে খাদার সৃষ্টি করেছে। আর প্রাচীন পলিগঠিত হচ্ছে ভাঙ্গার, আর নবীন পলিগঠিত হচ্ছে খাদার। রিজিওনাল ডিভিশন অনুযায়ী সমভূমিকে যে আমরা 3 ভাগে ভাগ করি, এক হচ্ছে পাঞ্জাব সমভূমি, গাঙ্গেয় সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি। এইখান থেকে এই অংশটা রয়েছে পাঞ্জাব সমভূমি। তারপর এইখান থেকে পুরো পশ্চিমবঙ্গ এদিকটা রয়েছে গাঙ্গেয় সমভূমি, আর এদিকটা অসমের দিকটা রয়েছে ব্রহ্মপুত্র সমভূমি। প্রথমে আলোচনা করব পাঞ্জাব বা সিন্ধু সমভূমি সম্পর্কে। এই পাঞ্জাব বা সিন্ধু সমভূমি সিন্ধু এবং তার উপনদী মিলে পলি সঞ্চয় করে গঠিত হয়েছে। কোন কোন রাজ্যে? দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবে অবস্থিত এই সমভূমি প্রায় 1.75 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে। বললাম যে সিন্ধু এবং তার উপনদী গুলো শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। সিন্ধু এবং তার এই 5টা উপনদীর পলি সঞ্চয়ের ফলে এই সমভূমি গড়ে ওঠায় এই অঞ্চলকে পঞ্চনদের দেশও বলা হয়ে থাকে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পঞ্চনদের দেশ কেন ও কাকে বলা হয়? পঞ্চনদের দেশ বলা হয় সিন্ধু বা পাঞ্জাব সমভূমিকে কেন বলা হয়? কারণ সিন্ধু এবং তার 5টি উপনদী মিলে পলি সঞ্চয়ের ফলে এই সমভূমি গড়ে উঠেছে, তাই একে পঞ্চনদের দেশও বলা হয়। দোআব। দোআব কথার অর্থ কি? দোআব, দো যুক্ত আব। দো কথার অর্থ দুটি, আব কথার অর্থ হচ্ছে জলধারা। দুটি নদীর মধ্যবর্তী সমভূমি অংশকে দোআব বলা হয়। তাহলে দুটি নদী যদি প্রবাহিত হয়, এই দুটি নদী যখন বন্যার সৃষ্টি হয়, তখন এই দুটি নদীর মাঝের অংশ পলি সঞ্চয় সৃষ্টি হয়, পলি জমা হতে থাকে। এই দুটি নদী, এটাও নদী, তার মাঝে সঞ্চিত পলি বা সমভূমি, পলি সঞ্চয় যে সমভূমি গড়ে উঠছে তাকে দোআব বলা হয়। এই সিন্ধুতে 5টা সিন্ধু সমভূমিতে দোআব দেখতে পাওয়া যায়, সেগুলো এবার পরে আলোচনা করছে। 5টি দোআব দেখতে পাওয়া যায়। দুটি নদীর মধ্যবর্তী সমভূমিকে দোআব বলা হয়। এবার এরপরে আমরা কি কি দোআব দেখতে পাই সেগুলো আমরা আলোচনা করব। দুটো নদীর মধ্যবর্তী যে দোআবগুলো হলো শতদ্রু ও বিপাশা। শতদ্রু ও বিপাশা নদীর মধ্যে হচ্ছে বেস্ট জলন্ধর দোআব। বিপাশা ও ইরাবতীর মাঝে রয়েছে বারি দোআব। ইরাবতী ও চন্দ্রভাগার মধ্যে রয়েছে রচনা দোআব। চন্দ্রভাগা ও বিতস্তার মধ্যে রয়েছে চাজ দোআব, এবং সিন্ধু, বিতস্তা ও চন্দ্রভাগার মধ্যে রয়েছে সিন্ধ সাগর দোআব। তারপর আমরা আসবো এই পাঞ্জাব বা সিন্ধু সম্পর্কে কয়েকটা প্রশ্ন, যেমন ধায়া কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধায়া কি? সিন্ধু এবং তার উপনদীগুলো প্রত্যেক বছর প্লাবিত হয়, বন্যা হয়। বন্যার ফলে প্লাবিত হয়ে কি হয়? প্লাবনভূমি সৃষ্টি করে। ঠিক সেরকম সিন্ধু সমভূমির প্রাচীন পলি গঠিত অনুচ্চ টিলাময় ও খোয়াই সমন্বিত অঞ্চলকে ধায়া বলা হয়। এটা প্রাচীন প্লাবনভূমি। সিন্ধু এবং তার উপনদীগুলো বন্যার ফলে যে প্লাবিত হয়, প্লাবনভূমি গঠন করে, তার ঠিক প্রাচীন প্লাবনভূমিকে ধায়া বলা হয়। তাহলে কি হলো? সিন্ধু সমভূমির প্রাচীন পলি গঠিত অনুচ্চ টিলাময় ও খোয়াই সমন্বিত অঞ্চলকে ধায়া বলা হয়। তারপর আসলে আমরা খাদার ভূমি কি? প্লাবনের ফলে নতুন পলি সঞ্চয় হয়ে তৈরি হয় খাদার ভূমি। যেহেতু বন্যা হয়, প্লাবিত হয় তীরবর্তী এলাকা, তাই প্লাবনের ফলে নতুন পলি সঞ্চয় হয়ে তৈরি হয় খাদার ভূমি। আর এই খাদার ভূমিকে পাঞ্জাবে বেট নামে ডাকা হয়। তাহলে বেট কি যদি বলা হয়? সিন্ধু সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে পাঞ্জাবে বেট বলে ডাকা হয়। সিন্ধু সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে পাঞ্জাবে বেট নামে ডাকা হয়। পাঞ্জাব সমভূমির পর আসবো আমরা গাঙ্গেয় সমভূমি। গঙ্গা এবং তার উপনদী, শাখা নদী যমুনা, ঘরঘরা, গন্ডক, কোশি ইত্যাদির পলি সঞ্চয়ের ফলে এই গাঙ্গেয় সমভূমি গড়ে উঠেছে। গাঙ্গেয় সমভূমি পশ্চিমে যমুনা নদী থেকে পূর্বে বাংলাদেশ পর্যন্ত দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মধ্যে
অবস্থিত গাঙ্গেয় সমভূমি প্রায় 3.75 লক্ষ বর্গ কিলোমিটার স্থান জুড়ে অবস্থিত রয়েছে। পূর্ব থেকে পশ্চিমে প্রায় 1400 কিমি দীর্ঘ, পূর্ব থেকে পশ্চিমে প্রায় 1400 কিমি দীর্ঘ এবং উত্তর থেকে দক্ষিণে প্রায় 300 কিমি চওড়া। এই গাঙ্গেয় সমভূমিকে আমরা আবার 3টি ভাগে ভাগ করি। এক হচ্ছে উচ্চ গাঙ্গেয় সমভূমি, 2 হচ্ছে মধ্য গাঙ্গেয় সমভূমি, আর 3 হচ্ছে নিম্ন গাঙ্গেয় সমভূমি। প্রথমে আমরা আলোচনা করব উচ্চ গাঙ্গেয় সমভূমি সম্পর্কে। উচ্চ গাঙ্গেয় সমভূমি, উচ্চ গাঙ্গেয় সমভূমি যমুনা নদী, যমুনা নদী থেকে উত্তরপ্রদেশে, যমুনা নদী থেকে উত্তরপ্রদেশের এলাহাবাদ পর্যন্ত 680 কিমি দীর্ঘ হচ্ছে উচ্চ গাঙ্গেয় সমভূমি, যার গড় উচ্চতা 100 থেকে 150 মিটার এবং গঙ্গা, যমুনা, গোমতী, ঘরঘরা নদী নিয়ে গঠিত। অর্থাৎ গঙ্গা, যমুনা, ঘরঘরা আর গোমতী নদীর পরিসঞ্চয়ে এই উচ্চ গঙ্গা বা উচ্চ গাঙ্গেয় সমভূমি গঠিত হয়েছে। গঙ্গা ও যমুনা দোয়াব, আগেই বলেছিলাম দুটো নদীর মধ্যবর্তী সমভূমিকে দোয়াব বলা হয়। এই হচ্ছে গঙ্গা নদী আর এই হচ্ছে যমুনা নদী। গঙ্গা এবং যমুনা নদীর মধ্যবর্তী যে দোয়াব সমভূমি তাকে গঙ্গা, যমুনা, দোয়াব নামে ডাকা হয়। এবার আসবো ভুল। ভুল কাকে বলে? দোয়াব অঞ্চলে ছোট ছোট বালির স্তূপ দেখতে পাওয়া যায়, এগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় ভুল। তাহলে দোয়াব অঞ্চলে ছোট ছোট যে বালির স্তূপ দেখা যায় সেগুলোকে স্থানীয় ভাষায় আমরা ভুল বলে থাকি। এরপর আমরা আসবো রোহিলখণ্ড। গঙ্গা, যমুনা, দোয়াবের ঠিক পূর্ব দিকের অংশকে আমরা রোহিলখণ্ড বলে থাকি। এটা উত্তরপ্রদেশের বেরেলি, মিরাট, শাহজাহানপুরে দেখা যায়। তাহলে রোহিলখণ্ড গঙ্গা, যমুনা, দোয়াবের ঠিক পূর্ব দিকে অবস্থিত, যেটা উত্তরপ্রদেশের বেরেলি, মিরাট, শাহজাহানপুরে আমরা দেখতে পাই। আবাদ বা অযোধ্যা সমভূমি কি? এই রোহিলখণ্ড থেকে আরো পূর্ব দিকে, রোহিলখণ্ডের পূর্ব দিকে ঘরঘরা নদীর তীরবর্তী সমভূমিকে অযোধ্যা বা আবাদ সমভূমি বলা হয়ে থাকে। এটা অযোধ্যা, লখনৌ এবং এলাহাবাদে দেখা যায়। এখানে কাল্লার বা রে কি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাল্লার বা রে এই উচ্চ গাঙ্গেয় সমভূমিতে শুষ্ক, রুক্ষ, অনুর্বর, লবণাক্ত ভূমি হলো রে বা কাল্লার। তাহলে কি হলো? কাল্লার বা রে কি? উচ্চ গাঙ্গেয় সমভূমিতে শুষ্ক, রুক্ষ, অনুর্বর, লবণাক্ত ভূমি হলো রে বা কাল্লার। এরপর আমরা আসবো মধ্য গাঙ্গেয় সমভূমি সম্পর্কে। মধ্য গাঙ্গেয় সমভূমি উত্তরপ্রদেশের পশ্চিম থেকে, এই উত্তরপ্রদেশের পশ্চিম থেকে উত্তরপ্রদেশের পূর্ব থেকে বিহারের পশ্চিম অংশ নিয়ে গঠিত। এর গড় উচ্চতা 100 মিটার। এখানে গঙ্গা, ঘরঘরা, গণ্ডক, কোশি ও সোন নদীর সঞ্চয় কার্যের ফলে বা পলিসঞ্চয়ের ফলে এই গাঙ্গেয় সমভূমি গড়ে উঠেছে। যেহেতু গঙ্গা, ঘরঘরা, গণ্ডক, কোশি, সোন ইত্যাদি নদীর পরিসঞ্চয়ে এই সমভূমি গড়ে উঠেছে, এই নদীগুলি বর্ষাকালে প্লাবিত হয় বা নদীর গতিপথ পরিবর্তনের কারণে বহুবার বন্যা হয়। তাই কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়ে থাকে। এই নদীগুলো বিভিন্ন ভূমিরূপ, প্রবাহকালে বিভিন্ন ভূমিরূপ গঠন করে, যেমন মিয়েন্ডার বা নদী বাঁধ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, জলাভূমি। আর এই জলাভূমিগুলোকেই উত্তর বিহারে কাওর এবং দক্ষিণ বিহারে তাল বলে ডাকা হয়। এই মধ্য গাঙ্গেয় সমভূমিতে কিছু দোয়াব দেখা যায়। এই দোয়াবগুলো কি হলো দেখো। গঙ্গা ও ঘরঘরা নদীর মধ্যখানে গঙ্গা ঘরঘরা দোয়াব, ঘরঘরা ও গণ্ডকের মাঝে ঘরঘরা গণ্ডক দোয়াব, গণ্ডক ও কোশি নদীর মাঝে গণ্ডক কোশি দোয়াব। এই গণ্ডক কোশি দোয়াবটাকে আবার মিথিলার সমভূমিও বলা হয়ে থাকে। মিথিলার ঠিক দক্ষিণে সোন নদী প্রবাহিত হয়েছে আর মিথিলার পূর্বে মগধ সমভূমি গড়ে উঠেছে, যেটা বিহারের গয়া ও পাটনাতে অবস্থিত। এবার মধ্য গাঙ্গেয় সমভূমির পর আমরা আসবো নিম্ন গাঙ্গেয় সমভূমি সম্পর্কে আলোচনা করব। নিম্ন গাঙ্গেয় সমভূমি, এই নিম্ন গাঙ্গেয় সমভূমি বিহারের কিষানগঞ্জ থেকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে। এই নিম্ন গাঙ্গেয় সমভূমি পশ্চিমবঙ্গের কেবলমাত্র পুরুলিয়া ও দার্জিলিং বাদে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এই নিম্ন গাঙ্গেয় সমভূমির অধীনস্থ। পশ্চিমবঙ্গের দার্জিলিং এ হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চলে পড়ে, আর পুরুলিয়া তো মালভূমিতে পড়ে। তাই পুরুলিয়া আর দার্জিলিং বাদে সমগ্র পশ্চিমবঙ্গ হচ্ছে নিম্ন গাঙ্গেয় সমভূমি। এই সমভূমির পূর্বে
এই সমভূমির পূর্বে তিস্তা, তোরসা, জলঢাকা এবং এই সমভূমির পশ্চিমে দামোদর, অজয়, ময়ূরাক্ষী নদী প্রবাহিত হয়েছে। এই নিম্ন গাঙ্গেয় সমভূমি নদী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে এসে মিশেছে। এই নিম্ন গাঙ্গেয় সমভূমিতে বেশিরভাগ বদ্বীপ গঠন করেছে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যেটা সুন্দরবন নামে পরিচিত নদী বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যেটা সুন্দরবন নামে পরিচিত। এরপর আমরা আসবো গাঙ্গেয় সমভূমির পর যেটা বাকি থাকলো অসম সমভূমি বা ব্রহ্মপুত্র সমভূমি সম্পর্কে আলোচনা করব। এরপর আমরা আসবো ব্রহ্মপুত্র সমভূমির কাছে। ব্রহ্মপুত্র সমভূমি এই অংশটা হলো আমাদের ব্রহ্মপুত্র সমভূমি। এই অংশ গাঙ্গেয় বদ্বীপের গাঙ্গেয় সমভূমির পূর্ব দিকে অবস্থিত ব্রহ্মপুত্র সমভূমি। ব্রহ্মপুত্র নদী ও তার উপনদী, শাখা নদী, পলি সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে ব্রহ্মপুত্র সমভূমি বা আসাম সমভূমি, যেটা কিনা আসাম রাজ্যে অবস্থিত, যার গড় উচ্চতা 30 থেকে 110 মিটার এবং পূর্ব থেকে পশ্চিমে 710 কিমি দীর্ঘ। পূর্ব থেকে পশ্চিমে 710 কিমি দীর্ঘ এবং উত্তর থেকে দক্ষিণে 80 কিমি চওড়া। এই ব্রহ্মপুত্র নদ এবং তার উপনদী, শাখা নদী মিলে বিভিন্ন ভূমিরূপ গঠন করেছে। এগুলো হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, মিয়েন্ডার, অ্যালুভিয়াল ফ্যান্ট, নদী বাঁক, বালুচর, নদীদ্বীপ। এই ব্রহ্মপুত্র নদী এবং তার উপনদী, শাখা নদী প্রবাহকালে বহুবার বন্যার সৃষ্টি করে। বন্যা সৃষ্টির ফলে পলি সঞ্চয়ে নদীদ্বীপ গড়ে উঠেছে। এখানে মাজুলি দ্বীপ গড়ে উঠেছে, যা পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, মাজুলি দ্বীপ। শেষে আমরা আসবো এই সমভূমির গুরুত্ব। সমভূমির গুরুত্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সমভূমির গুরুত্ব। সমভূমি এখানে উর্বর, যেহেতু নদী তার শাখা নদী এবং উপনদী মিলিয়ে যেহেতু সমভূমি গঠন করেছে, তাই এখানে তো উর্বর পলিমাটি, নিত্যবাহী নদীতে জল সরবরাহ ভালো থাকে, তাই উর্বর পলিমাটি, নিত্যবহ নদী ইত্যাদির কারণে কৃষিকাজ এখানে খুব উন্নত হয়, কৃষিকাজ খুব ভালো হয় বলতে পারে। সমভূমিতে কৃষিকাজ খুব ভালো হয়, সমতল ভূপ্রকৃতি, তাই ভারতের এই উত্তরের সমভূমিকে ভারতের শস্যাগার বলা হয় বা কৃষি ভান্ডারও বলা হয়ে থাকে। উন্নত কৃষির কারণে উত্তরের সমভূমিকে ভারতের শস্যাগার বা শস্য ভান্ডার বলা হয়ে থাকে। এই সমভূমিতে উন্নত পরিবহন ব্যবস্থা লক্ষ্য করা যায়। বিভিন্ন নদী থাকায় নদীপথে, জলপথে পরিবহন ব্যবস্থা, এছাড়া রেলপথ, সড়ক পথে কৃষিজ দ্রব্য পরিবহন, কৃষি উৎপাদনের যন্ত্রপাতি সামগ্রী পরিবহন ইত্যাদির কারণে এখানে শিল্প খুব ভালো গড়েছে। কৃষি ভিত্তিক শিল্প খুব ভালো গড়ে উঠেছে। কৃষি এবং শিল্প অত্যাধিক উন্নতির কারণে এই সমভূমি অঞ্চলে যেহেতু কৃষি উন্নত এবং কৃষিকে ভিত্তি করে বিভিন্ন শিল্প গড়ে উঠছে, তাই এখানে জনঘনত্ব খুব বেশি। এই সমভূমি অঞ্চলে প্রায় ভারতের অর্ধেক মানুষ এই সমভূমি অঞ্চলে বসবাস করে থাকে, তাই এই সমভূমি অঞ্চলে জনঘনত্ব বেশি, অর্থাৎ এখানে অর্ধেকের বেশি মানুষ বসবাস করে থাকে এবং প্রাচীন যে সভ্যতাগুলো হরপ্পা, আর্য এই সমভূমি থেকেই শুরু হয়েছিল বা এই সমভূমি অঞ্চল থেকে সভ্যতাগুলো গড়ে উঠেছিল। ঠিক আছে, উত্তরের সমভূমি আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাস হবে উত্তরের সমভূমির পর হবে মরু অঞ্চল।